আশা করি। আমি ছিলাম যে তোমাদের কাছ থেকে কথা শোনা, আমার গলা খারাপ করে আমি এরকম প্ল্যান করছিলাম যে তোমাদের কাছ থেকে এটা এখনো করা যাবে, এখন করা যাবে। সেটা একটু আরো সুশান্ত আরো সিরিয়াস বানিয়ে দিল সবাইকে, যে গবেষণার কথা বলে টলে গবেষণার বিষয়ে এসে গেল। আমি বুঝলাম যে অনুষ্ঠানটা অন্য জায়গায় চলে গেছে, অন্য মাত্রা আবার ঘুরে আরে ঘুরেতে পারবো না। এই যাই হোক, আমি বলছি তারপরও আমি আমার জার্নিটা বলতে পারি তুমি বলি। হ্যাঁ, যে মানে একদম অনেকেই সেদিনও আমাকে জিজ্ঞেস করছিল, ওই বাবুজারি বলছিল যে জীবনে মানে শিল্পী একটা অভিজ্ঞতা থাকে, সেটাও অনেকে জানে না। মান্নান ভাইয়ের অভিজ্ঞতা আমরা জানি না, মান্নান ভাই তার অভিজ্ঞতা বলতে পারে। তো যাই হোক, এই সুশান্ত এগুলো বলার পরে আমার মনে হলো যে আমি বলি, ঠিক আছে আমারটা আমি বলি। আসলে ওই যে মান্নান ভাই কথাটা বলে দিয়েছি যে এখানে ঢুকে সব ছবি থেকে আমিও ওখান থেকে অনেক কিছু শিখলাম। এই যে অবজারভেশন, মানে আমার জীবনও তাই ছিল। আমার ছোটবেলা থেকেই আসলে সবসময় আমি একটু বাউন্ডারি ছিলাম, ঘুরে বেড়াতাম, সাইকেল ছিল আমার একটা, সেটা নিয়ে ঘুরতাম। আমরা যেটা আমার ওটা পাখা মনে হতো সাইকেল, যেখানে ইচ্ছে সেখানে চলে যেত। তো যাই হোক, মানে অভিজ্ঞতাগুলো কথা একটু করে বলি। তার মধ্যে যেমন আমি আমার বন্ধু যারা ছিল ক্লাসমেট, তারা ছিল পাল সম্প্রদায়। ওদের ওখানে এই নানান রং দেখি ওদের বাড়িতে, যখন মেলা হতো তখন এই বিভিন্ন পুতুলের রঙগুলো করতো, তারপর তার যে গন্ধ, এটা আমার খুব ভালো লাগতো। এই রং তোলানোর গন্ধ, বার্নিশ দেওয়া বা হ্যাঁ, বেশ গন্ধগুলো ভালো লাগতো। আর রঙের সাথে এই গন্ধটা যাই হোক, আমরা খুব আনন্দ করতাম এগুলো নিয়ে। ছোটবেলায় এই অভিজ্ঞতাগুলো আমার কাছে সবসময় মনে হতো, এটা শিখছি। এই যে শিক্ষণীয় বিষয়গুলো আর বিষয়গুলো গভীর হয়ে যখন দেখতে আরম্ভ করলাম, তখন আমার মনে হলো যে আসলে দেখি তো কীভাবে ব্রাশ টানে। এই যে যখন একটু মনোনিবেশ করলাম, তার আগে কিন্তু শুধু রঙের গন্ধ, রং, ফর্ম এগুলো দেখতাম। তারপরে যখন ব্রাশ টানা দেখলাম, তখন দেখতাম যে কত লিনিয়ার এবং কত এত সুন্দর ব্রাশ, এবং তার যে প্র্যাকটিস এবং সেটা যে রিদমে চলে, সেটার যে সুর আছে, সেটা আস্তে আস্তে আবিষ্কার হলো। তো এইটাই হলো অর্জন, মানে সবসময় সব কিছুতে দেখিয়ে আসলে সবাই কিন্তু তখন আমাদের শিক্ষক হয়ে যায়। ওদের কাছ থেকে অর্জন করছি মানেই আমি শিখছি। তারপরে আমাদের সব জায়গাতে, বিশেষ করে পাহাড়দের হোক, পটুয়াদের হোক, ওরা যেমন কাল সেদিনই আমরা গল্প করছিলাম না, যে এক একটা সভ্যতায় কত রকম মৃৎ পাত্র আছে। এই যে মৃৎ পাত্রগুলো শুধু আমার বাংলাদেশেই যদি আমি ভাবি একবার, যে বাংলাদেশের বগুড়ার দইয়ের হাঁড়ি, কত বাংলাদেশের দইয়ের হাঁড়ি যদি একটা ইতিহাস হয়, তাহলে কত প্রকারের দইয়ের হাঁড়ি আসবে। টাঙ্গাইলের একরকম, ফরিদপুরের একরকম, হ্যাঁ, এই পুরো বিষয়গুলোকে এখানে না আসলে, এখানে না বলে আমরা দেখতে পারতাম। তো এইটা আবার আবিদিন স্যার একটা পিকনিকে, সোনারগাঁয়ের পিকনিকে, আমরা তখন 72-তে 73 একটা পিকনিকে যাই। তো আবিদিন স্যার বলছিলেন যে এই যে এই সোনারগাঁ দেখছো, এটা আমরা মিউজিয়াম করবো। এই জায়গাটা খালি জায়গাটা নিয়েছে, বিল্ডিংটা, আমরা আসলে ভবিষ্যতে এটা সোনারগাঁ জাদুঘর হিসেবে পরিচিতি পাবে, এবং আমরা এটা অলরেডি সরকারিভাবে এটা নেওয়ার চেষ্টা করছি। তখন আবেদিন স্যার এই কথাগুলো বলছে যে আসলে আমাদের মিউজিয়াম দেখার অভিজ্ঞতা নেই, এত কম, যে বাড়ি বাড়ি কিন্তু একটা মিউজিয়াম ছিল আগে, আরও 60-এর দশকে, আরও তার আগে প্রতিটি বাড়িতেই একটা খাট, একটা পুরোনো জিনিসগুলো, একটা যদি বলতো বাসায় যদি একটা মিউজিয়াম,
তাহলে এই বাঙালি চরিত্রে এই যে দেখাটা মেজর গুরুত্বপূর্ণ গুরুত্ব দেওয়া, তাদেরকে শিক্ষা নেওয়া, তাদেরকে শিল্প শিক্ষা নেওয়া, এটা কিন্তু আমরা করতে পারি, যেই কারণে মিউজিয়াম খুব জরুরি। তো এই কথাগুলো আমার মনে আছে। তার মানে এই হলো যে আমরা প্রতিনিয়তই আসলে শিক্ষার মধ্যেই থাকি এবং জীবনের শেষ দিন পর্যন্ত আসলে শিক্ষা নিতে হবে। আর তোমরা যা কাজ করেছো এগুলোর মধ্যে দিয়ে আমরাও আনন্দ পাই দেখে। তবে একটা কথা কি, প্রথম বলছিল স্বপ্ন, যে তোমাদের স্বপ্নগুলো আঁকা, আসলে স্বপ্ন না, জীবনকে আঁকা। একটু আগে সুশান্ত যেরকম বলছিল যে এস এম সুলতান কিভাবে তার ছবির মানুষগুলো আমার দেশে হয়ে উঠল, কেন হয়ে উঠল, তার ভিতরে যে ফিলোসফিক্যাল দিকটা সেটা বেরিয়ে আসলো কিভাবে। তার দেখার জায়গা থেকে তার একটা ফিলোসফিক্যাল গ্রাউন্ড তৈরি হলো যে এস এম সুলতান আমার দেশের মানুষকে অনেক শক্তিশালী এবং বলিষ্ঠ এবং তার ক্ষমতা অনেক বেশি, তারাই আসলে শিল্পী, তারা আসলে ফসল ফলায়। তো এই যে এতক্ষণ যে সুশান্ত যে গল্পগুলো বললো, এই গল্পগুলোর মধ্যেই আমার মনে হয় ওই এস এম সুলতান তাদের কাছ থেকে শিক্ষা নিয়েছে, তাদের মধ্যে থেকে ফিলোসফিক্যাল জায়গাগুলোকে সে সমৃদ্ধ করেছে, তার মানে তাদের কাছ থেকে শিক্ষা নিয়েছে। এবং এই শিক্ষাগুলো আসলে একদম মাটি থেকেই আসে। আমার মনে হয় এই ভাবনাগুলো তোমাদেরও জীবন থেকে আসলে শিক্ষাগুলো দিতে হবে। তোমরা যে কাজগুলো করো এইটা যেন মনে হয় আমার জীবনের একটি অংশ, জীবনের। কারণ আমি আর কোনো কিছু ভাব প্রকাশ করতে পারি না। আসলে শিল্পীরা, অনেক শিল্পীরাই বলেছেন, বিখ্যাত শিল্পীরা বলেছেন যে একজন শিল্পী আসলে কেন ছবি আঁকে। এই প্রশ্ন কি নিজেদের করেছে কোনো সময়, আমি কেন ছবি আঁকি? আর এই প্রশ্নগুলোর উত্তরও পাবে না। এরকম একটি জায়গা যা অব্যক্ত ভাবনা মানুষের থাকে একদম শিশু বয়স থেকে। এই শিশু বয়স থেকে মানুষের ভিতরে এমন কিছু লালিত থাকে, লালন করে সে চারিদিকে পারিপার্শ্বিক জায়গা থেকে দেখে, সেই দেখাগুলোর মধ্যে তার জীবন চর্চাটাই থাকে। এই জীবন চর্চাটার মধ্যেই একটা দুঃখ থাকে, প্রতিটি শিল্পীর ভিতরে একটা দুঃখ আছে, একটা ঘটনা আছে। এই ঘটনাটা এটা বাস করতে চায়, বাস করতে চাই বলেই সে আসলে ছবি আঁকতে চায়। তো আসলে নিজের কথাগুলোই তো বলি না, এইগুলোই দরকার। এগুলো আমাদের স্বপ্ন না, স্বপ্ন হবে আরো পরে, আগে হবে জীবনের কথা। এই কথাগুলো আমরা জানি না। তো প্রতিটি শিল্পী যখন জীবনের কথা বলবে সেটা একটা ল্যান্ডস্কেপ হোক, যে ল্যান্ডস্কেপগুলো বারবার ভাবায়, যে পরিবর্তনগুলো যা আমার মনের মধ্যে ভাবনা তৈরি করে। একটা মানুষের ছবি হোক না কেন, একটা ফুলের ছবি হোক, এই ফুলটাকে আমি কিভাবে ছোটবেলা দেখেছি, আমার দেখার সেই ভাবনাগুলো আমি বাই করি না কেন, আমি খুঁজি না কেন। এই যে খোঁজাগুলো হলো, খুঁজে পাওয়াটা খুব জরুরি। যে এই নির্যাসগুলো নিজের মধ্যে থাকে বলে সে আসলে কষ্ট পায়, আর এই কষ্টটাই শুধু যন্ত্রণা। আর এই যে অব্যক্ত থেকে যায় বলেই সে দুঃখ বোধ থাকে তার ভিতরে। যেমন কবিদের ছন্দে কথাগুলো বলে, ভাষায় কথাগুলো বলে, ভাষা